কি নয়নাভিরাম, কি নীলাভ জলের এক পবিত্র লেক এটি তিব্বতের। ওফ, কি শীতল জল! আহা, হাত যেন ঠান্ডায় জমে যাচ্ছে। আমাদের গাড়ি চলছে একেবারে মেঘের ভিতর দিয়ে। কি ভাবসাব! আরে বাবা, একেবারে সানগ্লাস পরে। আর এই যে দেখুন, একসাথে দুইটি কুকুরের সাথে ছবি তুলছেন এই নারী। এই যে সেই জায়গাটি দেখুন, এখানে বসেই মৃত মানুষের দেহ কেটে কুটে নদীর জলে ফেলে দেওয়া হয়। এটাই এখানকার রীতি, এটাই তাদের কাছে স্বাভাবিক বিষয়। এখানে রামদা, কুড়াল সবকিছুই রয়েছে। কয়েকদিন ঘুরে ফিরে তিব্বতের রাজধানী লাসা শহরের এই পথটি আমার কাছে অনেকটাই পরিচিত হয়ে গেছে। সত্যি কথা বলতে গোটা এই শহরটি যেন এক অদ্ভুত মায়ায় আচ্ছন্ন করে রেখেছে আমাকে। কিন্তু আপাতত মায়ার বাঁধন ছিন্ন করে সাত সকালে আমরা রওনা দিলাম এই শহর ছেড়ে বহু দূরের এক বহুল আকাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে। বন্ধুরা, তিব্বতের রাজধানী লাসা শহর ছেড়ে যাচ্ছি। খুব সুন্দর সিমসাম ইতিহাস ঐতিহ্যের এক নগরী লাসা। এই লাসা থেকে রওনা দিয়ে এই মুহূর্তে আমরা যাচ্ছি মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পের দিকে। এটি ছোট্ট পথ নয়, এখানে যেতে আমাদের দীর্ঘ সময় লাগবে। আমাদের পুরো 2 দিন কেটে যাবে। এই পথে যেতে যেতে আমরা অনেক কিছু দেখব। আমরা নাইট হোল্ড করব এখানকার সেকেন্ড লার্জেস্ট শহর তিবেতের সিগারসেতে। আর আজকের যে পথ, আজকে সিগারসেতে যাওয়ার সময় আমরা কাম্বালা পাস অতিক্রম করব। সেটা প্রায় 4700 মিটার উচ্চতা। নিশ্চয়ই অনেক ভালো লাগবে। এরপরে ইয়ামদ্রুক লেক আমরা দেখব। ইয়ামদ্রুক লেক এই তিবেতের অন্যতম নান্দনিক সৌন্দর্যের এবং পবিত্র লেক হিসেবে বিবেচিত। সেই লেক দেখাবো এবং এখানকার যে তিবেতিয়ান ভিলেজে একটি একেবারে লোকাল পরিবারে গিয়ে স্থানীয় একটি তিবেতিয়ান পরিবারের সাথে দুপুরের খাবার খাবো। সব মিলিয়ে বুঝতেই পারছেন যে আজকের এই ভ্রমণটা কতটা রোমাঞ্চকর হতে যাচ্ছে, কতটা দারুণ হতে যাচ্ছে। মাউন্ট এভারেস্ট! কত শুনেছি সেই পর্বত শৃঙ্গের কথা, এবার আমি নিজ চোখে দেখব। প্রতি বছর সারা বিশ্বের বহু পর্যটক নেপালের বেস ক্যাম্প থেকে এভারেস্ট শৃঙ্গ দেখে থাকেন, কিন্তু তিব্বত সাইডের বেস ক্যাম্প থেকে এভারেস্ট শৃঙ্গ দেখার অভিজ্ঞতাটা একেবারেই আলাদা ব্যাপার স্যাপার। শহর পেরোনোর পর থেকেই চোখের সামনে ভেসে উঠতে থাকলো অদেখা তিব্বতের ভিন্ন এক রূপ। বৃক্ষশোভিত এই উপত্যকাটি যাত্রার শুরুতেই চোখে যেন প্রশান্তির পরশ বুলিয়ে দিচ্ছে। সকাল থেকে টিপটিপ বৃষ্টি পড়ছে তিব্বতের রাজধানী লাসায়। শহর পেরিয়ে আসার পরও বৃষ্টির রেশ রয়ে গেছে। এই যে দেখুন, আমাদের গ্লাস মুছতে ব্যস্ত আমাদের ড্রাইভাররা। বেশ ভালো লাগছে এই বৃষ্টি ভেজা সকালে তিব্বতের লাসা শহরের পাশের এই এলাকাটি অনেক ভালো লাগছে। দেখুন, বৃষ্টির কারণে এই গাছপালাগুলো যেন আরও সবুজ হয়ে উঠেছে। এই পথটা কিন্তু দারুণ লাগছে আমার কাছে। এদিকে যেমন সবুজ, আবার ওইদিকে দেখুন পাহাড়ের মাথায় শুভ্র সাদা মেঘের ভেলা এসে বেড়াচ্ছে। মেঘ, কি দারুণ এক পরিবেশ, কি দারুণ এক আবহাওয়া।
এখানে এত এত গাছগাছালি দেখে আমাদের গাইড তেনজিন্দাকে জিজ্ঞেস করলাম, এই গাছগুলোর নাম কি? তিনি উত্তরে যা বললেন তা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। তিনি ইংরেজিতে বললেন, ইট ইজ নট ন্যাচারাল ব্রাদার। জানলাম উচ্চতাজনিত কারণে তিব্বতে এত বড় গাছগাছালি প্রাকৃতিকভাবে সাধারণত জন্মায় না, কিন্তু চীন সরকার গবেষণার মাধ্যমে এমন প্রজাতির গাছ উদ্ভাবন করেছে যে যা এই উচ্চতায় টিকে থাকতে পারে। তাদের প্রচেষ্টার ফসলই মূলত এই বৃক্ষরাজি। বৃক্ষরাজির উপত্যকা পেরিয়ে এবার আমরা চলে এলাম এমন একটি জায়গায় যেখানে একটি নদী অনেকগুলো ধারায় বিভক্ত হয়ে বয়ে চলেছে। এত উচ্চতায় এমন জলটৈটম্বুর বহমান নদী আর এমন জলাভূমি আমি কল্পনাও করিনি। পেছনের পাহাড় আর এই নদী মিলে দারুণ এক দৃশ্যপট তৈরি হয়েছে এখানে। বলে রাখি, এই নদীটির নাম লাসা। তিব্বতীরা এটিকে কিচু নামেও ডাকেন। ব্রহ্মপুত্রের উজানের অংশ সাংপু নদীর উপনদী হল এই লাসা। এই পথে আমাদের অনেকগুলো টানেল অতিক্রম করতে হবে। অসংখ্য পাহাড় কেটে টানেল তৈরির মাধ্যমে সিগার্টসের শহর কিংবা মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পে যাওয়ার পথটা প্রশস্ত ও অত্যাধুনিক করা হয়েছে। 2 বছর আগেও সড়ক পথে মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছাতে 4 দিন সময় লাগত, কিন্তু সড়ক যোগাযোগ উন্নত হওয়ায় এখন 2 দিনেই পৌঁছে যাওয়া যায়। আজকের বৃষ্টি ভেজা পথ আর প্রকৃতি সত্যি মনোরম লাগছে। রোদ, বৃষ্টি কিংবা কুয়াশা প্রত্যেকটি মুহূর্তেরই আলাদা সৌন্দর্য রয়েছে। বৃষ্টিমুখর তিব্বতের সৌন্দর্য আমি উপভোগ করছি বেশ। আবারও আমরা চলে এলাম এমন একটি উপত্যকায় যেখানে অনেক গাছগাছালি রয়েছে। এই গাছগুলো ল্যাবে জন্মানো বিশেষ প্রজাতির। এখানে সবচেয়ে বেশি ভালো লাগলো দূর পাহাড়ের চূড়ায় ওই ছোট্ট বৌদ্ধ মন্দিরটি। এবার আমরা প্রবেশ করতে যাচ্ছি তিব্বতের কুশু কাউন্টির রাজধানী শহর চুশুলে। রাস্তার ধারের সারি সারি গাছগুলো দেখে শুধু চাইনিজদের সক্ষমতার কথাই ভাবছি আমি। চুশুল শহরটি বেশ আধুনিক, সিমসাম, তবে এই শহরে মানুষের আনাগোনা তেমন একটি চোখে পড়ছে না। শুনশান সুন্দর শহরটি আমরা পেরিয়ে এলাম খুব দ্রুতই। শহর পেরোতেই একটি পাহাড়ের পাথরের উপর মই আঁকা দেখতে পেলাম। এটিও তিব্বতীদের ধর্মীয় কালচারের অংশ। পাথরে মই এঁকে স্রষ্টার কাছে পৌঁছানোর তপস্যা করে থাকেন তিব্বতীরা। রাস্তার পাশের এই জলধারাটিই হলো ব্রহ্মপুত্র নদ। তিব্বতে উৎপত্তি হয়ে এই নদ বাংলাদেশের উপর দিয়েও বয়ে গেছে। বন্ধুরা, সামনেই এমন একটি স্থান এক ঝলক দেখব যা সম্পর্কে জানলে চমকে উঠবে দুনিয়ার মানুষ। তিব্বতে মানুষ মারা গেলে কয়েকটি বিচিত্র উপায়ে সমাহিত করা হয়। এর মধ্যে একটি রীতি হলো কেউ মারা গেলে তার দেহ টুকরো টুকরো করে কেটে মাছের খাদ্য হিসেবে নদীতে ফেলে দেয় স্বজনরা। এটিকে বলা হয় ওয়াটার ব্যারিয়াল। বিষয়টি সম্পর্কে আগে থেকেই আমি জেনে এসেছিলাম, তাই গাইডকে বলে রেখেছিলাম যে ওই জায়গাটা আমি অবশ্যই দেখতে চাই। গাইড তেনজিন্দা জানালেন ব্রহ্মপুত্র নদ পেরুলেই দেখতে পাবো জায়গাটি, কিন্তু সেখানে গাড়ি থামানোর কোনো উপায় নেই। এবার ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত ব্রিজে উঠল আমাদের গাড়ি। ব্রিজ থেকে নদীটি এক পলকে দেখে নিয়ে খুঁজতে থাকলাম সেই জায়গাটি। বন্ধুরা, ওই যে কালারফুল অনেকগুলো ফ্ল্যাগ উড়ানো জায়গাটি দেখতে পাচ্ছেন, ওখানেই সম্পন্ন হয় ওয়াটার ব্যারিয়াল। দূর থেকে দেখেই গাটা কেমন যেন ছমছম করে উঠল। বিশাল নদ পেরিয়ে ধীরে ধীরে ওয়াটার ব্যারিয়াল প্লেসের কাছে এগিয়ে যাচ্ছি। তেনজিন্দা বারবার দেখিয়ে দিয়ে বলছেন, এই যে সেই জায়গাটি দেখুন, এখানে বসেই মৃত মানুষের দেহ কেটে কুটে নদীর জলে ফেলে দেওয়া হয়। এটাই এখানকার রীতি, এটাই তাদের কাছে স্বাভাবিক বিষয়। এখানে রামদা, কুড়াল সবকিছুই রয়েছে। ওয়াটার ব্যারিয়ালের প্লেসটা দেখে আমি শিহরিত হলাম যে কি রীতি এখানে, যে কেউ মারা গেলে
তাকে এই ব্রহ্মপুত্র নদীর তীরে বা অন্য নদীও হতে পারে তিবেতিয়ানরা নিয়ে আসেন। নিয়ে এসে সেই দেহটা টুকরো টুকরো করে কেটে মাছের খাবার হিসেবে পানিতে অর্থাৎ নদীতে ফেলে দেওয়া হয়। এটাকে ওয়াটার ব্যারিয়াল বলা হচ্ছে তিব্বতে। তিব্বতে আরও কিছু অদ্ভুত রকমের ব্যারিয়াল রয়েছে, অদ্ভুতভাবে মানুষের শেষকৃত্য সম্পন্ন করা হয়, তার মধ্যে ওয়াটার ব্যারিয়াল অন্যতম। People who stay near the river side, they use the water barrier. But people in the city area, in Shikatse, other in the Lhasa area, most of people the sky barrier. ব্রহ্মপুত্র বিধৌত এই পাহাড়ি উপত্যকার নাম ইয়ারলুং। তিব্বতীরা বিশ্বাস করেন তাদের প্রথম রাজা স্বর্গ থেকে রশি বেয়ে এখানে নেমে এসেছিলেন। এখানেও পাহাড়ের গায়ে দেখুন অনেক মই আঁকা। এই মইগুলো সম্পর্কে তিনটি মতবাদ প্রচলিত আছে। একটি মতবাদ হলো তিব্বতের বৌদ্ধরা মনে করেন বুদ্ধ একটি অলৌকিক ময়ের মাধ্যমে স্বর্গ থেকে তিব্বতে নেমে এসেছিলেন, তাই তিব্বতীরা পাথরের গায়ে ছোট ছোট মই আঁকেন যাতে বুদ্ধ আবারও নেমে আসতে পারেন এখানে। দ্বিতীয় মতবাদ সম্পর্কে আগেই বলেছি যে স্রষ্টার কাছে পৌঁছানোর প্রতীকী পথ হিসেবে পাথরে মই আঁকেন তিব্বতীরা। তৃতীয় মত হল তিব্বতের রাজা রশি বেয়ে স্বর্গ থেকে নেমে আসার পর তার সেই রশি কেটে দিয়েছিল তারই এক দুষ্ট মন্ত্রী। বহুকাল আগে মরে যাওয়া রাজার আত্মা যাতে স্বর্গে ফিরে যেতে পারে সেজন্যই তিব্বতীরা পাহাড়ের গায়ে মই এঁকে রাখেন। কি আজব আর বিস্ময়কর সব রীতি লুকিয়ে রয়েছে তিব্বতের পরতে পরতে। যত দেখছি ততই অবাক হচ্ছি। বন্ধুরা, শুরুতেই বলেছি এই পথে যেতে আমাদের কাম্বালা নামের সুউচ্চ একটি পাস অতিক্রম করতে হবে। শুনেছি এই পাসটি অনেক সুন্দর। ইতোমধ্যেই কাম্বালা পাসের এলাকায় প্রবেশ করেছি আমরা। ধীরে ধীরে উপরের দিকে উঠছে গাড়ি। এই মুহূর্তে ছোট্ট একটি জনবসতি অতিক্রম করছি আমরা। রাস্তার দুই পাশে তিব্বতী ট্রেডিশনাল ঘরবাড়িগুলো দেখতে খুব ভালো লাগছে। কি চমৎকার একটি আঁকাবাঁকা পথে লাইন ধরে পিলপিল করে চলছে গাড়িগুলো। পথের ধারের ফসলের ক্ষেত মুগ্ধতা ছড়াচ্ছে এখানে। কাম্বালা পাসের এলাকায় প্রবেশ করার পর থেকে আমরা নান্দনিক পথে উপরের দিকে উঠে যাচ্ছি। আর এই পথের সৌন্দর্যটাই অন্যরকম, মানে এটি বলে বোঝানোর মতো নয় আসলে। এত সুন্দর লাগছে এই পথটা, আঁকা বাঁকা ধীরে ধীরে একেবারে উপরের দিকে উঠে গেছে। পথের ধারে দেখুন এই যে গমের আবাদ হয়েছে, কোনো কোনো গম পেকে গেছে, কোনোটা আধা পাকা, এরকম অনেক আবাদ এখানে। আরও নতুন নতুন কি যেন ফসল দেখছি যেগুলো আমি চিনি না, কিন্তু এই জায়গাতে অধিকাংশই গমের আবাদ আমি দেখতে পাচ্ছি। আর ধীরে ধীরে যত উপরে উঠছি এই ভ্যালির সৌন্দর্যটা তত সুন্দরভাবে চোখে ধরা দিচ্ছে। এবার আমরা কাম্বালা পাসের বেশ খানিকটা উপরে উঠে এসেছি। এখান থেকে দেখুন কত সুন্দর পথ আর চারপাশটা। ধীরে ধীরে আমরাও মেঘের ভেতরে প্রবেশ করলাম। দেখুন আমরা কিন্তু এখন মেঘের ভেতরে অবস্থান করছি। আমাদের গাড়ি চলছে একবারে মেঘের ভেতর দিয়ে। এটা একটা অন্যরকম অনুভূতি। মেঘের ভেতর দিয়ে এভাবে ছুটে যাওয়ার মজা অন্যরকম। এর আগে আমি মেঘের ভিতরে হেঁটেছি, মুন্নারে গিয়েছিলাম, সেখানকার একটি পাহাড়ে অনেক মেঘ, সেই মেঘের ভিতর দিয়ে হেঁটেছিলাম, সেটার এক অনুভূতি। আর আজকে এখানে তিব্বতের এই সুউচ্চ পাহাড়ে কাম্বালা
পাশে এই মেঘের ভিতর দিয়ে ছুটছি, এটা দারুণ লাগছে। উঁচু থেকে কাম্বালা ভ্যালি দেখতেও বেশ সুন্দর লাগছে। বলে রাখি, এই কাম্বালা পাসের উচ্চতা 4794 মিটার। এবার আমরা কাম্বালা পাসের প্রথম ভিউ পয়েন্ট অতিক্রম করছি। তেনজিন দা জানালেন আরও উপরে আরেকটি ভিউ পয়েন্ট রয়েছে, সেখানে একটি ব্রেক দেয়া হবে। পাহাড়ের গায়ে মেঘের ভেলা দেখতে দেখতে এই পথে ছুটে চলার অনুভূতিটা একেবারেই অপার্থিব। এবার আমরা চলে এলাম কাম্বালা পাসের সবচেয়ে জনপ্রিয় ভিউ পয়েন্টের কাছে। বন্ধুরা, এই ভিউ পয়েন্টে গাড়ি থেকে নেমেছি, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি সুন্দর প্যানোরামিক ভিউ দেখার জন্য এই কাম্বালা পাসের। এখানে দেখুন বিভিন্ন ধরনের শোপিস বিক্রি করা হচ্ছে। ও, অনেক কিছু রয়েছে, দেখুন সুভেনির হিসেবে কিনতে পারবেন যে কেউ। এইদিকে দেখুন, এই যে ইয়াকগুলোর পিঠে উঠে আপনারা ছবি তুলতে পারবেন। ওই জন্য ওরা উঠেছেন, কিন্তু এটার জন্য পে করতে হবে। দেখুন কত সুন্দর লাগছে এই ইয়াকগুলো, একেবারে সুন্দর ইয়াকের পিঠে উঠে ছবি তুলতে হলে টাকা গুনতে হবে। সম্ভবত 20 থেকে 30 ইউয়ান লাগে এই যদি কেউ এই ইয়াকের পিঠে উঠে ছবি তুলতে চান। এখানে দেখুন কুকুর, ওরে বাবা কি লোমশ কুকুর আর কি চেহারা। এই কুকুরের সাথে ছবি তুলতেও কিন্তু পয়সা গুনতে হবে। এখানে এরকম অনেকগুলো রয়েছে। এই যে সেই কুকুরগুলো আবার একেবারে সানগ্লাস পরা। হ্যাঁ ব্রাদার, হাউ মাচ 20 একটা ছবি তোলার জন্য এই কুকুরের সাথে ছবি তুললে 20 ইউয়ান দিতে হবে। চিন্তা করুন, দেখুন কি ভাবসাব, আরে বাবা একেবারে সানগ্লাস পরে। আর এই যে দেখুন একসাথে 2টি কুকুরের সাথে ছবি তুলছেন এই নারী। এক দারুণ অভিজ্ঞতা এরকম লোমশ যে ইয়াকগুলো সেগুলোর পিঠে উঠে ছবি ওঠানো, আর সাদা, কি দারুণ লাগছে এই ইয়াকগুলো। এই যে এই ইয়াকের পিঠে আমি উঠবো, 20 ইউয়ান করে চাচ্ছে, আমি 10 দিতে চেয়েছি, রাজি হয়েছে। এই প্রথম ইয়াকের পিঠে উঠেছি, কি যে দারুণ লাগছে। আগে শুধু ছবিতেই দেখেছি, আজকে এই অভিজ্ঞতাটা আমার হলো, দারুণ লাগছে। এইরকম কি লোমশ ইয়াক, আর এদের লোমগুলো এত সাদা শুভ্র আর এত পরিষ্কার, খুবই ভালো লাগছে। আর এর পিঠে উঠেছি, দারুণ একটা অভিজ্ঞতা। সামনে তো আরও অনেক পথ আগাবো, তিবেতিয়ান আরও অনেক কিছুর সাথে পরিচিত হব, আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। এক দারুণ অভিজ্ঞতা, তিব্বতের পথে পথে নতুন অভিজ্ঞতার সঞ্চয় হচ্ছে আমার। বন্ধুরা, তিব্বতে আসার পর থেকেই খাচ্ছি ইয়াকের মাংস। শুধু মাংসের জন্য নয়, লোমশ চেহারার সৌন্দর্যের কারণেও ইয়াকের বেশ কদর রয়েছে এখানে। এগুলো ভেড়া নাকি বুঝতে পারছি না, দেখুন কত সুন্দর প্রাণী, এগুলো নিয়ে ছবি তুলছেন তারা। খুব সুন্দর করে সাজানো। এখানকার তিবেতিয়ান কি পশু, দেখে মনে হচ্ছে ভেড়ার মতো, কিন্তু এত লোমের গায়ে দেখুন সবাই ছবি উঠাচ্ছেন কি সুন্দরভাবে। দেখুন কি এনজয় করছেন সবাই, ছবি তুলে দিচ্ছেন। এই প্রত্যেকটা প্রাণীর সঙ্গে ছবি ওঠানোর জন্য পেমেন্ট দিতে হয়। ও, এখানেও দেখুন এই প্রাণীটা নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন। আমি নাম জানি না, কিন্তু খুবই সুন্দর দেখুন, আর এত সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে, অদ্ভুত অদ্ভুত। দেখুন
কি সুন্দর দেখেই তো দারুণ লাগছে, খুবই সুন্দর এর চেহারা। এগুলোর সাথে যারাই ছবি তুলছেন তাদেরকে কিন্তু পেমেন্ট দিতে হচ্ছে। Hello, teacher. ওকে, এই হাই হাই এই কাম্বালা পাশের এখানে এরকম বিচিত্র সব প্রাণী। কুকুরগুলা দেখুন, নিচেও কিছুটা কুকুর দেখলাম, ওই দিকে কিছু কুকুর দেখেছি, আবার এখানেও দেখুন কত বড় বড় কুকুর। এই যে দেখুন বিশাল বিশাল কুকুরের সাথে ছবি উঠাচ্ছেন সবাই। কেমন লাগছে বলো? অসাধারণ, এখানকার ভিউটা তো একেবারে দুর্দান্ত ভিউ। আর এত অ্যাক্টিভিটিস এখানে, বিভিন্ন ধরনের হিমালয়ান বা তিব্বতিয়ান বিভিন্ন প্রাণী দেখতে পাচ্ছি, তাদের সাথে ছবি তোলার সুযোগ রয়েছে, কিন্তু টাকা ছাড়া কোনো ছবি তোলা যাবে না। দেখুন কি দারুণ এক দৃশ্য, একেবারে সাদা মেঘের ভেলা পাহাড়ের গায়ে ভেসে বেড়াচ্ছে। আর ওই যে দেখুন নিচ থেকে রাস্তা উঠে এসেছে ধীরে ধীরে উপরে। এই পথেই কিন্তু আমরা এই উপরে উঠে এসেছি, আঁকা বাঁকা পথ, কখনো মেঘের ভিতর দিয়ে, ওই যে ওই জায়গায় দেখুন মেঘের ভিতর দিয়ে পার হচ্ছে গাড়িগুলো, ঠিক এভাবেই এসেছি। পাহাড়ের গায়ে দেখুন অজস্র ভেড়া ছাগলের পাল, হাজার হাজার গবাদি পশু এভাবেই চড়ে বেড়াচ্ছে প্রায় 5000 মিটার উপরে। এখানে এসেছি আর এই তিব্বতিয়ান প্রাণীদের সঙ্গে ছবি উঠাবো না তা তো হয় না। এখন নিলয় এই কুকুরগুলোর সাথে ছবি উঠাবে। না না না, কুকুরের সাথে না। তা কিসের সাথে উঠাবা? ছাগল। ছাগলের সাথে উঠাবা? আচ্ছা ঠিক আছে, চলো। ছাগলগুলো কোথায়? নিলয় এই ছাগলগুলোর সাথে ছবি উঠাবে। কোনটা? এখানে? এই দুইটা এগার সামনে দেখুন, এটা ছাগল, আমি বুঝতে পারছিলাম না, ভেড়া ভেড়া বলছিলাম। কিভাবে ছাগল কোলে নিতে হবে তা তিব্বতী নারী শিখিয়ে দিলেন নিলয়কে। এরপর নিলয় বেশ কিছু ছবি তুলল ছাগলটি কোলে নিয়ে। ছাগলও যে এভাবে ছবি তোলার অনুষঙ্গ হতে পারে এখানে এসেই দেখলাম। এটি এখানকার স্থানীয় তিব্বতীদের জীবিকারও উৎস। এখানে দেখুন বিভিন্ন ধরনের মশলা দিয়ে প্রস্তুত করা হয়েছে তিবেতান সুইট মিল্ক। এটি খেতে নিশ্চয়ই মজার হবে। পাশেই বেশ দক্ষতার সাথে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলু কাটছেন তিব্বতী তরুণী। কাম্বালা পাস ভিউ পয়েন্ট দেখে আবারও রওনা দিলাম মাউন্ট এভারেস্টের পথে। এই পাস অনেক উঁচু, দেখুন কত উপরে উঠে গেছে পথ। এই পাসের শীর্ষ থেকে নামার সময়ই দেখতে পাবো তিব্বতের পবিত্রতম ইয়ামদ্রক লেক। আগেও বলেছি মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছাতে আমাদের 2 দিন সময় লাগবে। আজ আমরা রাত কাটাবো তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর সিগাটসেতে। তার আগে আমরা ইয়ামদ্রক লেক সহ আরও অনেক কিছু দেখব। এটি এমনই একটি জায়গা যেখানেই দাঁড়াবেন সেটাই একটা ভিউ পয়েন্ট। আহ, কি অপরূপ সৌন্দর্য এই পাহাড়ি অঞ্চলের। এখান থেকে দেখুন পাহাড়ি গিরিখাত নেমে গেছে একেবারে উপত্যকা পর্যন্ত। দেখুন পাহাড়ের ঢালে চড়ে বেড়াচ্ছে ইয়াক, তারা সবুজ ঘাস খাচ্ছে ঘুরে ঘুরে। কাম্বালা পাস অতিক্রম করতেই আমাদের চোখের সামনে ভেসে উঠল নীলাভ জলের ইয়ামদ্রক লেক। প্রথম দেখাতেই এই লেকের রূপে মুগ্ধ হলাম। ওই যে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়ি পার্ক করে রাখা হয়েছে, ওটাই ভিউ পয়েন্ট। আমরা এখনো অনেকটা উপরে আছি, তাই নেমে যাচ্ছি ভিউ পয়েন্টের দিকে। কিছুক্ষণের মধ্যেই চলে এলাম ইয়ামদ্রক ভিউ পয়েন্টে।
আসলেই চোখ ফেরানো যাচ্ছে না এই লেক থেকে। ইয়ামদ্রুক লেক ভিউ পয়েন্টে নেমেছি। আমি আর নিলয় এগিয়ে যাচ্ছি এই লেকটা একেবারে আরও ভালোভাবে দেখার জন্য। বন্ধুরা, এখানেও সুভেনির শপ রয়েছে, অনেক কিছু বিক্রি করা হচ্ছে। এখানে খাবারের দোকানও রয়েছে। বন্ধুরা দেখুন, ইয়ামদ্রুক লেকের একেবারে কাছে চলে এসেছি। কি সুন্দর, কি নয়নাভিরাম, কি নীলাভ জলের এক পবিত্র লেক এটি তিব্বতের। দেখুন কি দারুণ সৌন্দর্য। ওফ, ইয়ামদ্রক লেকের এই অপার্থিব সৌন্দর্য দেখে আমি রীতিমতো স্তম্ভিত হয়ে গেছি। সত্যি এ যেন কোনো এক দক্ষ শিল্পীর তুলিতে কল্পনায় আঁকা ছবি। ইয়ামদ্রক হলো তিব্বতের বৃহৎ 3টি পবিত্র লেক বা হ্রদের একটি। বাকি দুটি হলো মানস সরোবর লেক ও নামসু লেক। মাউন্ট কৈলাস সংলগ্ন সেই মানস সরোবরের বিশালতা আর কিংবদন্তি তো অনেকেরই জানা। এই ইয়ামদ্রক লেকের দৈর্ঘ্য 72 কিলোমিটার। এটি অনেকগুলো পর্বত দ্বারা বেষ্টিত এবং অনেকগুলো ছোট ছোট প্রবাহ ধারা এতে এসে মিলিত হয়েছে। শীতকালে পর্বতগুলো তুষার আবৃত থাকে, তখন আবার ভিন্ন এক রূপে ধরা দেয় ইয়ামদ্রক। বন্ধুরা, শীতের তিব্বতের সেই ভিন্ন রূপ দেখতেই আগামী 1 ফেব্রুয়ারি আমি একটি গ্রুপ নিয়ে আসতে যাচ্ছি এই তিব্বতে। আমার সাথে বরফে আবৃত তিব্বত ঘুরে দেখতে চাইলে আজই যোগাযোগ করুন বেঙ্গল ভিস্তার সাথে। বন্ধুরা, এখানেও কিন্তু এই যে ইয়াক রয়েছে, দেখুন ইয়াকের পিঠে চড়ে এখানেও ছবি তুলতে পারবেন, অনেকেই তুলছেন। ও দারুণ, এখান থেকে এই লেকটি দেখতে অসাধারণ লাগছে। এখানে ছবিও তুলতে পারবেন ইয়াকের সাথে। সেই সাথে এখানে দেখুন কুকুরও রয়েছে। এই লেকের এখানে এসে শীতে একবারে জবুথবু হয়ে গেছি। জ্যাকেট রয়েছে, এবার জ্যাকেট পরতেই হবে আমাকে। স্থানীয় পৌরাণিক কাহিনী অনুসারে ইয়ামদ্রক লেকটি আসলে একজন দেবীর রূপান্তরিত রূপ। তিব্বতীরা এটিকে পবিত্র বলে গণ্য করেন। তাদের ধারণা হচ্ছে যে এই লেক তাদের রক্ষাকারী দেবতার আবাসস্থল। আদিকাল থেকেই দালাই লামা থেকে শুরু করে সাধারণ তিব্বতী সকলেই এখানে তীর্থযাত্রা করে থাকেন। এবার লেকের ধার দিয়ে তৈরি পাহাড়ি পথে ছুটতে থাকলাম আমরা। লেক পাহাড়ের এই সম্মিলিত সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর। প্রায় 5-7 কিলোমিটার চলার পর আমাদের গাড়ি থামলো ইয়ামদ্রক লেকের আরেকটি ভিউ পয়েন্টে। এবার আমরা এমন একটি জায়গায় এসে গাড়ি থেকে নামলাম, একেবারেই ইয়ামদ্রুক লেকের পাড়ে। এর আগে তো আমরা উঁচু একেবারে টপ থেকে, পাহাড়ের উপর থেকে এই লেক দেখেছি। এবার যাচ্ছি পাদদেশে ইয়ামদ্রুকের এই হলি যে ওয়াটার, এটা ছুঁয়ে দেখতে। আমরা এগিয়ে যেতে থাকলাম লেকের একেবারে ধারে জল স্পর্শ করার জন্য। একেবারে ইয়ামদ্রুক লেকের জলের কাছে চলে এসেছি। এই যে দেখুন কি স্বচ্ছ জল, ও একেবারে নীলাভ জল। দেখুন এখানে কত মানুষ এসেছেন, তারা এই লেকের জলের পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন, এই জল স্পর্শ করছেন। কি দারুণ এক দৃশ্য। ওফ, কি শীতল জল, আহা, হাত যেন ঠান্ডায় জমে যাচ্ছে।
এই পবিত্র লেকের জলকেও পবিত্র বিবেচনা করা হয়। তাই এই লেকে যারা আসেন তারা কিন্তু এই জল অনেকে স্পর্শ করেন ধর্মীয় ভাবাবেগ থেকে, বিশেষ করে বুদ্ধিস্ট যারা আসেন এবং অন্যান্য যারা এই ধর্মের প্রতি অনুরক্ত বা বিশ্বাস করেন তারা কিন্তু এই লেককে পবিত্র জ্ঞান করেন এবং এখানে এসে মনস্কামনা পূরণার্থে এখানে একের পর এক পাথর এই যে একটার পর একটা সাজিয়ে রাখেন, নানান কিছু করেন যার বিস্তারিত হয়তো আমি নিজেও জানি না। ও একদম বরফ গলা লেক, হাত পুরো জমে যাচ্ছে। লাসা শহর থেকে যাত্রা শুরু করে এই ইয়ামদ্রোক লেক পর্যন্ত আসতে যত কিছু দেখলাম তা মনে রাখার মতো। সত্যি তিব্বতের পরতে পরতে ছড়িয়ে রয়েছে অপার রহস্য। বন্ধুরা, পরের পর্বে দেখাবো তিব্বতীয় গ্রামে একটি স্থানীয় পরিবারের সাথে দুপুরের খাবার খাওয়ার গল্পচিত্র।